ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আমাদের ছোট্ট একটা পার্ট বাকি ছিল, যদিও এটা অতটা ইম্পর্টেন্ট না। ডেটাবেস চ্যাপ্টারটার সবাই একটু বলো তো অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। শুনতে পাচ্ছ? হ্যালো, আমাকে একটু বলো তো সবাই শুনতে পাচ্ছ কিনা। হ্যালো হ্যালো হ্যালো। সো ফেসবুকে সব ক্লিয়ার, ফেসবুকে সব ক্লিয়ার। ওয়েব অ্যাপ কি সব ওকে? আমাকে একটু বলো তো, ওয়েব অ্যাপে কিছু একটা ঝামেলা করছে, সাউন্ড আসে না। সব ওকে? ওয়েব অ্যাপ যদি ওকে না থাকে, ইন দ্যাট কেস ফেসবুকে তোমরা জয়েন করবা, ঠিক আছে? ওয়েব অ্যাপে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। ফেসবুক, ঠিক আছে, ফেসবুকে জয়েন করো। আমি ওয়েব অ্যাপের ক্লাসটা এন্ড করে দিচ্ছি, আজকের ক্লাসটা শুধু ফেসবুকেই নিব, ঠিক আছে? ওকে, আমরা আজকের ক্লাসটা শুধু ফেসবুকেই নিব। ঠিক আছে, তো আজকে আমরা ডেটাবেস এই চ্যাপ্টারটার একদম লাস্ট ক্লাসটা করব। আজকে আমরা ডেটাবেস এই চ্যাপ্টারটার লাস্ট ক্লাসটা করব। ছোট্ট একটা টপিক বাকি আছে, ছোট্ট একটা টপিক বাকি আছে, ওটা পড়ালেই কি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো তোমাদের কিন্তু অলরেডি 6টা চ্যাপ্টার শেষ। সবাই কি পড়ছো? অ্যান্ড ডিটেলসে পড়া লাগবে কিন্তু, বুঝছো? ফার্স্টে আমাদের ক্লাসগুলো করে তারপর যে প্র্যাকটিস শিট ওগুলোও সলভ করা লাগবে। এইবারের আইসিটি কোয়েশ্চেন কিন্তু একটু টাফ হয়েছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। সো ক্লাসগুলো করতে হবে, দেন প্র্যাকটিস শিট। আর যাদের কাছে বই আছে বইটাও দেখে নিবা। আচ্ছা, আমরা চ্যাপ্টার 6-এ পড়তেছিলাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা রিলেশনাল ডেটাবেস, একটা ডেটাবেস কি নিয়ে তৈরি, ডেটাবেসের যে টেবিল থাকে অনেকগুলো, ওই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক, তারপর ডেটাবেস বানানো, ডেটাবেসের তথ্য আপডেট করা থেকে শুরু করে সব কিছু দেখে ফেলছি, তাই না? সর্টিং, ইন্ডেক্সিং, এই দুটো টপিক লাস্ট ছিল। সবার লাস্টে যেই টপিকটা, এটা হচ্ছে ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি, হ্যাঁ, ধরো আমি তোমাকে বলছি না আমাদের যত ইনফরমেশন সব কিছু ডেটাবেজে থাকে। এই যে তোমরা ফেসবুকে জয়েন করছো, ফেসবুকের কিন্তু একটা ডেটাবেস আছে। ওই ডেটাবেসে তোমার সম্পর্কে সব ডিটেলস আছে। তোমার যেই ইমেল দিয়ে তুমি লগ ইন করছো বা যেই ফোন নাম্বার দিয়ে লগ ইন করছো, তোমার পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু, কিংবা যারা ওয়েব অ্যাপে ক্লাস করতেছো তোমার আইডি, পাসওয়ার্ড, কিংবা সবার জিমেইল অ্যাকাউন্ট আছে না, ওখানে কি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, ফোন নাম্বার থাকে, আইডি পাসওয়ার্ড থাকে। ওগুলা কি গুগলের ডেটাবেসে কি সংরক্ষিত হয় না? বুঝছো, তাই না? কিংবা তোমাদের তো হয়তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে, ধরো আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার একটা আইডি আছে, পাসওয়ার্ড আছে, যে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ওই ব্যাংকে লগ ইন করে আমি টাকা ট্রান্সফার করতে পারবো। সো এই যে তথ্যগুলা, যেই তথ্যগুলা ডেটাবেসে সংরক্ষিত আছে, ওগুলা কিন্তু খুবই সেন্সিটিভ তথ্য। ওগুলো যদি ফাঁস হয়ে যায়, হ্যাঁ, বা সিকিউরিটি না থাকে, তাহলে কি হবে? অনেক কিছু ভালনারেবল হয়ে যাবে। তোমার ফেসবুক আইডিতে আরেকজন ঢুকে যাবে, ঢুকে তোমার নামে কমেন্ট করতে থাকবে, কিংবা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে তোমার টাকা ট্রান্সফার করে দিবে। বুঝতে পারছো? সো এই ডেটাবেসের সিকিউরিটিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষার জন্য না। তো ডেটাবেসের সিকিউরিটি কি? ডেটার নিরাপত্তা বা গোপনীয়তা। বুঝছো, একটা ডেটা চাইলেই সবার দেখতে পারা উচিত না। ইনফ্যাক্ট
তুমি চিন্তা করতে পারো, এই যে তোমার যে ফেসবুক আইডি পাসওয়ার্ড, এগুলো তো ফেসবুকের ডেটাবেজে সংরক্ষিত। এখন ফেসবুকে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, লাখ লাখ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, তুমি জানো, গুগলেও তো আছে। তাহলে এরকম তো হইতেই পারে, ধরো তোমার কারোর উপর অনেক রাগ, বুঝছো, তুমি এখন কি করছো, তুমি ওই রাগের প্রতিশোধ হিসেবে খুব ভালো করে পড়াশোনা করে ফেসবুকের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেলা। ফেসবুকের ডেটাবেস থেকে তুমি ওর ফেসবুকের আইডি পাসওয়ার্ড নিয়ে ওর আইডিতে লগ ইন করলা। এরকম তো হইতেই পারে, তাই না? তো এখানে যে কাহিনীটা, ফেসবুকের যে ডেটাবেস, ওইটার অ্যাক্সেসও ফেসবুকের যারা ইঞ্জিনিয়ার ওরা পায় না। ওরা ওই ডেটাবেসটার উপরে কাজ করতে পারে, কিছু স্পেশাল অ্যাক্সেস আছে, কিন্তু ওই ডেটাবেসের সব তথ্য স্বয়ং ওই ফেসবুকের ইঞ্জিনিয়াররাও দেখতে পারে না। বুঝতে পারছো? সো ডেটা সিকিউরিটিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো এখানে সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে, এই সংজ্ঞা টঙ্গা পড়লেই হয়ে যাবে। ডেটা নিরাপত্তা বা গোপনীয়তা ডেটা সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি নামে পরিচিত। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডেটাকে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাত থেকে নিরাপদ রাখার উপায়সমূহকে কি বলা হয়? ডেটা সিকিউরিটি। বুঝছো? দেখো কোনো একটা ডেটা, সেটাতে কি তুমি অনাকাঙ্ক্ষিত কারো হাত থেকে রক্ষা করতে চাচ্ছ, সেটাকেই বলা হয় ডেটা সিকিউরিটি। বুঝাতে পারলাম? তো ডেটা সিকিউরিটির প্রয়োজনটা কেন হয়, প্রয়োজনীয়তা আশা করি এতক্ষণে বুঝে গেছো। আশা করি এতক্ষণে বুঝে গেছো, এখানে লেখা আছে। হ্যাঁ, আননোন কেউ যাতে ওই ডাটাটা অ্যাক্সেস না করতে পারে। এখন এই ডেটা সিকিউরিটির অনেকগুলা স্টেপ আছে। ডেটা সিকিউরিটি দেওয়ার জন্য অনেক কিছু এনশিওর করা লাগে। ডেটা সিকিউরিটি দেওয়ার জন্য অনেক কিছু এনশিওর করা লাগে। আচ্ছা, তোমরা যে ফেসবুকের অ্যাকাউন্ট খুলছো, তোমার একটা আইডি ছিল, একটা পাসওয়ার্ড ছিল, তাই না? ওটা কিন্তু ফেসবুকের যে ডেটাবেস সেখানে স্টোর করা আছে। এর পরবর্তীতে তুমি যখন লগ ইন করবা, তুমি যখন ফেসবুকের সার্ভারে লগ ইন দাও, তখন কি হয়? ফেসবুক কি করে জানো? ওর ডেটাবেজে যেই আইডি পাসওয়ার্ড লেখা আছে ওটার সাথে তোমারটা ম্যাচ করায় দেখে যে ঠিক আছে কিনা। এখন কোনোভাবে ধরো ফেসবুকের ওই ডেটাবেসটা নষ্ট হয়ে গেছে, তাহলে তোমার ডেটাটা হারাই গেল না? ফর এক্সাম্পল ধরো ডেটাবেস, এটা তো একটা কোন একটা জায়গায় আছে, কোন একটা মেমোরি স্টোরেজে আছে, তাই না? একটা হার্ড ড্রাইভে আছে বা একটা সার্ভারে আছে। ধরো ওই সার্ভারটা আগুন দিয়ে পুড়ে গেল, তারপর তো তুমি আর লগ ইন করতে পারবা না। কিন্তু এরকম কি কখনো শুনছো? কিন্তু সার্ভারে বা মেমোরি কার্ড তো নষ্ট হয়েই যায় অহরহ। তোমার মেমোরি কার্ড নষ্ট হয়েছে না, হার্ড ড্রাইভ নষ্ট হয়েছে না, এরকম। তো আমাদের প্রথম ডেটা সিকিউরিটির প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে ডেটাটা ব্যাকআপ রাখতে হবে। অর্থাৎ ডেটাবেজের যেই ডেটা, সেটা তো তুমি কোথাও স্টোর করবা, একটা জায়গায় স্টোর না করে মাল্টিপল জায়গায় স্টোর করো। বুঝছো? তোমার যেই ফেসবুকের তথ্যগুলা, সেগুলা ফেসবুক কি করে জানো? এক জায়গায় না, মাল্টিপল জায়গায় রাখে, এখানেও রাখে, এখানেও রাখে, ডুপ্লিকেট করে রাখে, যাতে করে কোনো একটা যদি নষ্ট হয়েও যায়, ওই ডেটার অ্যাক্সেসটা তুমি না হারায় ফেলাও। বুঝছো? সো ডেটা সিকিউরিটির জন্য ডেটা ব্যাকআপটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কি, ডেটা লস হতে পারে, ডেটা হারায় যেতে পারে। এই যে ডেটাবেসগুলা যেখানে রাখা হয়, ডেটাবেসগুলা কোথায় রাখা হবে? কোন একটা মেমোরিতেই তো রাখা হবে, একটা হার্ড ডিস্ক বা একটা হার্ড ড্রাইভ। বুঝছো? ওগুলোকে বলা হয় ডেটা সেন্টার। ডেটা সেন্টার যেহেতু ইলেকট্রিক্যাল জিনিস, ওখানে আগুন লাগতে পারে, ওখানে ভূমিকম্পে নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছুই হইতে পারে, তাই না? সো ডেটার ব্যাকআপ রাখাটা ইম্পর্টেন্ট। ধরো তোমার কোনো একটা ইম্পর্টেন্ট ফাইল, খুবই ইম্পর্টেন্ট ফাইল, হ্যাঁ, যেটা নিয়ে তোমার জীবন মরণ সম্পর্ক, বুঝছো? হ্যাঁ, সেটা কি তুমি জাস্ট একটা জায়গায় স্টোর করবা? তুমি মাল্টিপল জায়গায় স্টোর করবা না। সিমিলার ভাবে ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু এটা জীবন মরণ কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, আমি একটা ইউজার, আমার ডেটা যদি ও হারায় ফেলায়, তার মানে কাহিনী বুঝতেছো? কোনো ইউজারই তো ওকে আর সেফ মনে করবে না, নিরাপদ মনে করবে না। তাহলে ডেটার ব্যাকআপটা আমরা বুঝছি, সুন্দর করে এখানে লেখা আছে, ঠিক আছে? তারপর পাসওয়ার্ড প্রোটেকশন। তোমাদের সবার ফোনে পাসওয়ার্ড আছে। তোমাদের ফোনও কিন্তু, তুমি কি জানো,
এটাও কিন্তু একটা স্টোরেজ ডিভাইস, তাই না? এখানেও কিন্তু তুমি ডেটাবেস স্টোর করে রাখতে পারবা না? তুমি কি চাও যে তোমার ফোন যে কেউ এসে অ্যাক্সেস করুক? না। আচ্ছা, তুমি অ্যাক্সেস দিলা, বুঝছো? সবকিছুর কি অ্যাক্সেস দিবা? ধরো তুমি কোথাও গ্যালারিতে একটা পাসওয়ার্ড দিয়ে রাখলা বা মেসেঞ্জারে একটা পাসওয়ার্ড দিয়ে রাখলা, যাতে করে অপরিচিত কেউ ওটায় প্রবেশ না করতে পারে। সো পাসওয়ার্ড প্রোটেকশন। তুমি যে হার্ড ড্রাইভ দেখো, এই যে এগুলা হার্ড ডিস্ক বা মেমোরি, এগুলাতেও পাসওয়ার্ড দেওয়া যায়, যে কেউ চাইলে ঢুকতে পারবে না। তোমরা দেখছো যে পিডিএফ এর মধ্যেও পাসওয়ার্ড দেওয়া যায়, সামনে হয়তো দেখবা। তো পাসওয়ার্ড প্রোটেকশন, অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সিস্টেম, বুঝছো? সিস্টেম বলতে ধরো তোমার ফোনে কিন্তু শুধু যে মানুষ এসে হ্যাক করতে পারে এরকম না, আরেকজন দূর থেকে একটা ভাইরাস দিয়ে ওই ভাইরাস দিয়ে হ্যাক করে ফেলতে পারে, ওটাও হইতে পারে। ঠিক আছে? অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা সিস্টেম যেন ডেটা দেখতে না পারে, ডেটা পরিবর্তন না করতে পারে, এই জন্য ডেটাবেজে এই পাসওয়ার্ড প্রোটেকশনের সিস্টেমটা থাকে। বুঝতে পারছো? আবার চিন্তা করো, দেখো একটা ডেটাবেস, তোমরা কি গুগল, আচ্ছা তোমরা সবাই তো গুগল ড্রাইভ ইউজ করছো। গুগল ড্রাইভে আমরা তোমাদের যে পিডিএফটা দেই ওটা কিন্তু ভিউ অ্যাক্সেস। ওটা কি ভিউ অ্যাক্সেস না? তুমি চাইলে ডিলিট করতে পারো বা এডিট করতে পারো না। সেম ভাবে ডেটাবেজেও এটা করা যায়। ডেটাবেজ মানে কি? অনেকগুলা টেবিল। কাহিনী বুঝছো? ডেটাবেজ মানে কি বলতো? অনেকগুলা টেবিল। এখন তুমি যখন একটা সিস্টেম বানাবা বা একটা ওয়েবসাইট বানাবা বা একটা ডেটাবেস বানাবা, এটার উপর তো অনেক ইঞ্জিনিয়াররা কাজ করবে। এখন সব ইঞ্জিনিয়ারকে তুমি তো সব অ্যাক্সেস দিবা না। তুমি কিছু কিছু ইঞ্জিনিয়ারকে ধরো এই টেবিলের অ্যাক্সেস দিছো, ও এই টেবিল দেখতে পারবে। কিছু কিছু ইঞ্জিনিয়ারকে সব টেবিল দেখার অ্যাক্সেস দিছো। কিছু কিছু ইঞ্জিনিয়ারকে এই টেবিলটা দেখার অ্যাক্সেস দিছো, কিন্তু কোনো এডিট বা আপডেটের অ্যাক্সেস দাও নাই। বুঝছো? এগুলা ডেটাবেজে করা যায়। আমরা অনেকগুলো কোয়েরি লিখছি না, সিলেক্ট, আপডেট। এরকম হইতে পারে যে এই ডেটাবেজে তুমি একটা ইউজারকে, হ্যাঁ, জাস্ট দেখার অ্যাক্সেস দিছো, অর্থাৎ সিলেক্ট, হ্যাঁ, যে কোয়েরিটা সেটার অ্যাক্সেস দিছো, আর কোনোটা দাও নেই। তাহলে ও খালি দেখতে পারবে আর ওই কোয়েরিটা চালাইতে পারবে, কোনো আপডেট বা এডিট করতে পারবে না। কাহিনী বুঝছো? সুন্দর করে লেখা আছে, জাস্ট দেখে নিও। আচ্ছা, এইবার আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, ডেটা এনক্রিপশন। হ্যাঁ, ধরো কথার কথা কোনো একটা ডেটা এক্সপোজড হয়ে গেল, বুঝছো? কোনো একটা ডেটা এক্সপোজড হয়ে গেল, ধরো এরকম একটা টেবিল, এই টেবিলে ধরো এটা ফেসবুকের আইডি পাসওয়ার্ডের টেবিল, ঠিক আছে? কাহিনী বুঝছো? ধরো ডেটা এনক্রিপশন, আমরা আমাদের অলমোস্ট লাস্ট টপিকে চলে আসছি। ধরো এটা ফেসবুকের যেই ডেটাবেস সেটার একটা টেবিল, দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, এখন তুমি যখন ফেসবুক আইডি খুলছো, তোমার নাম দিছো, আইডি দিছো রাকিব, পাসওয়ার্ড দিছো 1 2 3 4, ঠিক আছে? এরপর ধরো হাসিব, এরপর ধরো পাসওয়ার্ড দিছো ABCD, হ্যাঁ, এরপর ধরো অভি, পাসওয়ার্ড দিলা XYZ, ঠিক আছে? এই যে ধরো আমি এমনেই ডেটাবেজে স্টোর করে রেখে দিছি, বুঝছো? তোমার আইডি আর পাসওয়ার্ড এমনিতেই ডেটাবেজে স্টোর করে রেখে দিছি। এখন কেউ যদি কোনোভাবে এই ডেটাবেজের অ্যাক্সেসটা পায়ে যায়, তাহলে ও কিন্তু আইডি পাসওয়ার্ড দেখে ফেলতে পারবে না? কি করা যায়, এমন কি করা যায় যাতে করে ও যদি কোনোভাবে এই টেবিলের অ্যাক্সেসটা পায়ও, ও এই অ্যাকচুয়াল ডেটাগুলো দেখতে পারবে না? এইটা করা যায় এনক্রিপশনের মাধ্যমে। এইটা করা যায় কিসের মাধ্যমে? এনক্রিপশনের মাধ্যমে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটা, অ্যাকচুয়াল। এখন তুমি এই ডেটাটা যখন ডেটাবেজে স্টোর করবা, এইটা এনক্রিপ্ট করে দিবা। এনক্রিপ্ট করে দেওয়া মানে চেঞ্জ করে দেওয়া, বিকৃত করে দেওয়া, এমন ভাবে এনক্রিপ্ট করবা
পরবর্তীতে যাতে তুমি ডিক্রিপ্ট করে আবার এখানে ফেরত চলে আসতে পারো। এটাতে অন্য একটা কোডে রিপ্লেস করে দিবা। তখন কেউ যদি এই ডেটাবেজের অ্যাক্সেসটা পায়ও, ও কিন্তু আসল ডেটা পাবে না। বুঝছো এনক্রিপশনের প্রয়োজনীয়তা? এখন এনক্রিপশনকে আমি সুন্দর করে বুঝাচ্ছি। এটা শুরু হয়েছে অনেক আগে, প্রাচীনকালে। ধরো প্রাচীনকালে তো কবুতর দিয়ে তথ্য আদান প্রদান হইতো। আজকের ক্লাসটা মজার, আমরা গল্পে শেষ করব। প্রাচীনকালে কবুতর দিয়ে তথ্য আদান প্রদান হইতো না? ধরো এখানে একটা রাজা আছে, ঠিক আছে, এই যে ওর মাথায় একটা ক্রাউন, ওকে, রাজা, আর ওর একটা সৈন্যদল আছে, সৈন্যদল, সেনাপতি হচ্ছে ও। এখন যুদ্ধের মাঝে তো নিউজ আদান প্রদান পসিবল, নিউজ আদান প্রদান করতে লাগে, মানে করা লাগে না? ধরো বিভিন্ন তথ্য আদান প্রদান করা লাগে না? ও খবর পাইলো যে শত্রু দল এদিক দিয়ে অ্যাটাক করবে, এগুলো তো ওকে জানানো লাগতে পারে, তাই না? এখন প্রাচীনকালে এই যে আদান প্রদানটা হইতো, এই আদান প্রদানটা কেমনে হইতো? কবুতর দিয়ে হইতো, তাই না? একটা কবুতর, ধরো কবুতর, ঠিক আছে, এই কবুতরের পায়ে তুমি একটা চিঠি, এই চিঠিতে লিখে দিছো যে আজকে রাত 9টায় তুমি অ্যাটাক করবা। অ্যাটাক টুনাইট অ্যাট 10 PM, আজকে রাত 10টায় তুমি শত্রুপক্ষের উপরে অ্যাটাক করবা। বুঝছো? সুন্দর, পাঠাই দিছো, এই কবুতরটা নিয়ে ওকে দিছে, সুন্দর মতো অ্যাটাক করে দিছে। এখন কাহিনী কি হইতে পারে? এই যে কবুতর দিয়ে মেসেজ আদান প্রদান হয়, এটা তো তোমার শত্রুদলও জানে। তো তোমার শত্রুদল কি করছে? ধরো তুমি রাজা, তোমার শত্রুদল কি করছে? তোমার শত্রুদল হলুদ কালারের, ঠিক আছে, ওর কিছু বাহিনী এখানে বসেছিল, সে একটা তীর মেরে এই কবুতরটা মেরে ফেললো। ওর কাছ থেকে এই চিঠিটা পাওয়া যাবে এবং মাঝখান থেকে সে কি ডেটাটা নিয়ে গেল। কাহিনী শেষ। যুদ্ধে তোমার ফেল কি নিশ্চিত। বুঝছো? সিমিলার কাহিনী কিন্তু বর্তমানেও সম্ভব। কেমনে? ধরো ধরো এটা প্রাচীন আমলে, ঠিক আছে, প্রাচীন আমলে। এবার সিমিলার সিচুয়েশন বর্তমান আধুনিক যুগে কি হবে? ও ওরে কল দিবে, কল দিয়ে বলবে আজকে রাত 10টায়। ওই কলটা তো একটা সিগন্যাল হিসেবে যাবে, বাতাস দিয়ে সিগন্যাল হিসেবে যাবে না? মাঝখান দিয়ে কেউ যদি ওই সিগন্যালটা ক্যাপচার করে ফেলে, পসিবল, একটা অ্যান্টেনা দিয়ে এই সিগন্যালটা ক্যাপচার করা পসিবল। এখন তুমি যেই কথাটা বলতেছো, এটা যদি একদম সরাসরি ওই কথাটাই, ওই অ্যাকচুয়াল কথাটাই যাও যে অ্যাটাক টুনাইট অ্যাট 10 PM, এটা যদি এটার মধ্য দিয়ে যায় কোনো এনক্রিপশন না করে, তাহলে মাঝখান থেকে ও ধরে ফেললো, তার মানে ও কিন্তু শুনে ফেলছে। বুঝতে পারছো? তার মানে অ্যাকচুয়াল ডেটা তুমি কখনোই পাঠাইতে পারবে না, এটাকে চেঞ্জ করে পাঠাইতে হবে। হ্যাঁ, তো সর্বপ্রথম এই জিনিসটা শুরু করে হচ্ছে সিজার, একটা রাজা ছিল, কোন দেশের রাজা জানি, সিজার সাইফার বলে। সে কি করছে? এই যে ধরো অ্যাটাক টুনাইট 10 PM, ধরো এটা না ধরে আমি দিলাম অ্যাটাক, এই মেসেজটা পাঠাবে, ঠিক আছে, এই মেসেজটা সে পাঠাবে। এখন সে ওর সেনাপতিকে আগে থেকেই বলে রাখছিল, আমি যেই মেসেজটা পাঠাবো সেটা আসলে আসল মেসেজ না, আমি প্রত্যেকটা অক্ষরকে 2 ঘর ডানে শিফট করায় তারপর পাঠাবো। বুঝছো? তাহলে অ্যাটাক, এটা ছিল কমান্ডটা, সে প্রত্যেকটা অক্ষরকে 2 ঘর ডানে, ABC, তাহলে সি, টি কি হয়ে যাবে? STUV, ভি, তাই না? TUV, CVV, এ কি হয়ে যাবে? সি, তাই না? সি কি হয়ে যাবে? CDE, কে JKLM। বুঝছো? তাহলে সে কি করলো? ফার্স্টে এই জিনিসটাকে চেঞ্জ করে দিল, তাই না? এটা কি বলে? এনক্রিপশন।
বুঝছো? এখন এই চেঞ্জ কোডটা ও কিন্তু জানে যে প্রত্যেকটা অক্ষর 2 ঘর ডানে শিফট করা, ABC TUV, তাই না? এখন ওর কাছে যখন এই মেসেজটা আসবে সে কি করবে? আবার 2 ঘর বামে শিফট করাই দিবে। এই কাজটাকে বলা হয় ডিক্রিপশন। এই কাজটাকে বলা হয় ডিক্রিপশন। 2 ঘর বামে যদি সরায়, সি কে 2 ঘর বামে সরালে এ, ভি কে TUV, টি এ, সি কে। সুবিধাটা কি হয়েছে? মাঝখানে যে বেচারা ছিল ও এই মেসেজটা যদি পেয়েও ফেলায়, সে কিন্তু বুঝতে পারবে না আসলে মানেটা কি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই যে পুরা কাজটা, এই জিনিসটাকেই বলা হয় এনক্রিপশন আর ডিক্রিপশন। তথ্য আদান প্রদানের জন্য এই এনক্রিপশন আর ডিক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট। শুধু তথ্য আদান প্রদান না, তুমি দেখছো যে ডেটাবেজের যেই ফাইলটা, সেটা তুমি যখন স্টোরেজে স্টোর করবা, স্টোর করার আগেও এই এনক্রিপশন ডিক্রিপশনটা ইম্পর্টেন্ট। তুমি যদি সরাসরি এই ডেটাটাই স্টোর করো, তাহলে কেউ যদি কোনোভাবে ডেটাবেজের অ্যাক্সেসটা পাইয়ে যায়, ও কিন্তু সব ডেটা দেখতে পারবে। রাদার তুমি যদি এটা এনক্রিপ্ট করে তারপর মেমোরিতে স্টোর করো, তাহলে ও পাইলেও লাভ নেই, ও ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, আর তুমি যখন ব্যবহার করতে যাবা, তুমি কি আবার ওই ডিক্রিপশনটা করে নিবা। কিছুটা কি বুঝাইতে পারছি? ইন্টারেস্টিং না? বলো তো। হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং না? আচ্ছা, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাকাও তাকাও তাকাও, দেখো এখানে সুন্দর করে লেখা আছে, হার্ড ডিস্কে যখন ডেটা সংরক্ষণ করা হয় কিংবা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়, তখন সেই ডেটার গোপনীয়তা রক্ষা করতে হলে ডেটা এনক্রিপ্ট করতে হয়। তা না হলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি মাঝখান দিয়ে কি ওই ডেটাটা পড়ে ফেলতে পারবে। বুঝছো? কম্পিউটার বিজ্ঞানের যেই শাখায় ডেটা, তাহলে ডেটা এনক্রিপশন কি বুঝছো? সংজ্ঞাটা আমরা একটু পরে আরো সুন্দরভাবে কেতাবি ভাষায় লিখে দেব। এনক্রিপশন কি বুঝছো? কোন একটা ডেটাকে আমরা কি পরিবর্তন করে অন্য রূপে প্রকাশ করি, যাতে করে মাঝখানে কেউ অনাকাঙ্ক্ষিত কেউ পড়ে না ফেলতে পারে। এই কাজটাই হচ্ছে এনক্রিপশন। বুঝছো? আর কম্পিউটার বিজ্ঞানের যে শাখায় ডেটা এনক্রিপশন নিয়ে গবেষণা ও কাজ করা হয়, তাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। তোমার নাম শুনছো না, ক্রিপ্টোকারেন্সি? এটার সাথে কিন্তু রিলেশন আছে, বিটকয়েন। ওকে, আচ্ছা, তো এখন এই ডেটা সিকিউরিটিকে নিয়ে আমরা কিছু জিনিসপত্র দেখব। দেখো, এনক্রিপশন পদ্ধতি, এটার মূলনীতি হচ্ছে প্রথম অ্যাকচুয়াল যেই ডেটা সেটাকে এনক্রিপ্ট করা। তারপর তুমি পাঠালা, যে রিসিভ করবে সে কি করবে? ডেটাটা ডিক্রিপ্ট করে নেবে। আচ্ছা, প্রথম যেই ডেটাটা থাকে, মূল ডেটা, এটাকে বলা হয় প্লেইন টেক্সট। বুঝছো? এইটাকে বলা হয় প্লেইন টেক্সট, মানে কোনো এনক্রিপশন নাই, প্লেইন টেক্সট, অ্যাকচুয়াল ডেটা। তো এই প্লেইন টেক্সটের উপর আমি কি করলাম? এনক্রিপশন করলাম, তাই না? এনক্রিপশন করার পর আমি যেটা পাবো, এইটাকে বলা হয় সাইফার টেক্সট। বুঝছো? ডেটাবেজে এই সাইফার টেক্সট হিসেবে স্টোর হয়, কিংবা একটা মিডিয়ামে যখন আদান প্রদান হয়, এই সাইফার টেক্সট হিসেবে আদান প্রদান হয়। এই সাইফার টেক্সটকে তুমি যদি আবার ডিক্রিপশন করো, তখন সেটা আবার কি প্লেন টেক্সটে কনভার্ট হয়। বুঝছো? এখন এই যে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তরের যেই প্রক্রিয়া, এটা কি বলা হয়? এনক্রিপশন। এখন এই যে এনক্রিপশন করতেছো, সেটা একটা মেথড অবলম্বন করে করতেছো না? এখানে মেথডটা কি ছিল? প্রত্যেকটা ঘরকে 2 ঘর ডানে সরানো। তুমি তো করতে পারতা যে 3 ঘর ডানে সরাবা বা 4 ঘর বামে সরাবা, করতে পারবা না? বুঝছো? এই যেই পদ্ধতিতে তুমি এনক্রিপশনটা করো, এটাকে বলা হয় এনক্রিপশন অ্যালগরিদম। বুঝছো? এনক্রিপশন করার পদ্ধতি, অ্যালগরিদম কি আশা করি সবাই জানো। এনক্রিপশন অ্যালগরিদম, আর ওটা হচ্ছে ডিক্রিপশন অ্যালগরিদম। আশা করি আমি বুঝাইতে পারছি।
তাহলে অ্যাকচুয়াল যেই টেক্সটটা ছিল এটাকে বলা হয় প্লেন টেক্সট, এনক্রিপশন করার পরে যেটা পাবা সেটাকে বলা হয় সাইফার টেক্সট, আর মাঝখানের যেই যে প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তরের প্রক্রিয়াই হচ্ছে এনক্রিপশন। আর যেই পদ্ধতি ব্যবহার করে এনক্রিপশনটা করতেছো এটাকে বলা হয় এনক্রিপশন অ্যালগরিদম। এনক্রিপশন অ্যালগরিদম আমি কি বুঝাইতে পারছি? এখন ডেটা এনক্রিপশন মূলত দুই প্রকার, মূলত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, দাঁত ভাঙে না, সহজ জিনিস, একটু দেখো। সিমেট্রিক মানে কি? প্রতিসম। তার মানে প্রতিসম কি, ঠিক আছে? সিমেট্রিক, এই কি মানে হচ্ছে কে ই ওয়াই, চাবি চাবি চাবি, বুঝছো? সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, ওকে। আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক, এটা মানে হচ্ছে অপ্রতিসম কি ক্রিপ্টোগ্রাফি। এই দুইটার ব্যাপার নিয়ে আমরা পড়বো, এই দুটো ব্যাপার নিয়ে আমরা পড়বো, ওকে। আমরা অলরেডি কিন্তু একটা ক্রিপ্টোগ্রাফি দেখে ফেলছি, কোনটা বলো তো? এই যে এইটা সিজার সাইফার বলে এটাকে, সিজার সাইফার। তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো, সুন্দর সুন্দর ভিডিও আসবে, সুন্দর সুন্দর ভিডিও আসবে। আচ্ছা, আমরা কিছু সংজ্ঞা টঙ্গা দেখে নিই। প্লেন টেক্সট কি? এনক্রিপ্ট করার পূর্বে মানুষের পাঠযোগ্য ডেটাকে বলা হয় প্লেন টেক্সট। সাইফার টেক্সট কি? এনক্রিপ্ট করার পরে তুমি যেটা পাইছো ওটা মানুষের বোধগম্য না। এই সাইফার টেক্সটকে তুমি যদি ডিক্রিপ্ট করো তাইলে প্লেন টেক্সট ফেরত পাবা। এনক্রিপশন অ্যালগরিদম, যেই গাণিতিক ফর্মুলার সাহায্যে তুমি প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করবা। আমাদের ওই যে এখানে গাণিতিক ফর্মুলাটা কি ছিল বলো তো? প্রত্যেকটার আস্কি ভ্যালুর সাথে 2 যোগ করা, এর আস্কি ভ্যালুর সাথে 2 যোগ করলে কি সি হয়ে যায়। এটাই হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম, ওকে, বুঝছো? সিকিউরিটি কি? এটা কি? যেই গোপন সংকেতের সাহায্যে তুমি কি ডেটাকে এনক্রিপশন আর ডিক্রিপশন করতে পারো। এখানে গোপন সংকেতটা কি ছিল বলো তো? গোপন সংকেতটা কি ছিল? আস্কি কোডের সাথে 2 যোগ করা, এটাই ছিল গোপন সংকেত, এটাই ছিল গোপন সংকেত, বুঝছো? ওকে, তাহলে আমরা এখন এই দুইটা টপিক দেখব। তোমার কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট মনোযোগ দাও। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি আর অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এই দুইটা ব্যাপার আমরা দেখব। তো প্রথমত সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, তার মানে কিটা সিমেট্রিক, যেই কি দিয়ে তুমি এনক্রিপ্ট করবা সেই কি দিয়েই ডিক্রিপ্ট করবা, যেই কি দিয়ে এনক্রিপ্ট করবা সেই কি দিয়েই ডিক্রিপ্ট করবা। দেখো তো, আমরা সিজার সাইফার এটা পড়ছিলাম না? ধরো এখানে হচ্ছে সেন্ডার, সেন্ডার একটা মেসেজ পাঠাবে, ধরো কি পাঠালো? অ্যাটাক, ঠিক আছে? এটা কি আমাদের প্লেন টেক্সট। এখন তুমি এনক্রিপ্ট করবা, এনক্রিপশনের অ্যালগরিদম কি? প্রত্যেকটা লেটারের সাথে 2 যোগ করবা, কথার কথা, আস্কি ভ্যালুর সাথে। তাহলে কি হবে আমাকে বলো তো? এ বি সি টি ইউ ভি, এ বি সি, তাই না? সি ডি ই কে এল এম, বুঝছো? তাহলে এখানে কিটা কি ছিল বলো তো? +2 ছিল না? এটাই তো কি ছিল? প্রত্যেকটা আস্কি ভ্যালুর সাথে, হ্যাঁ, এটাই কি ছিল। আর এই অ্যালগরিদমটা কি? প্রত্যেকটা অক্ষরের সাথে এই কিটা তুমি যোগ করবা। এখন এইটাকে তুমি যখন ডিক্রিপ্ট করবা, এইটাকে তুমি যখন ডিক্রিপ্ট করবা তখন কি সেম কিটা ইউজ করবা না, কিন্তু উল্টা ভাবে সেম কিটা ইউজ করবা না, আমাকে বলো তো? উল্টা ভাবে। তাহলে এই যেই কিটা সেটা কি এনক্রিপশনেও ব্যবহার করা হয়েছে, ডিক্রিপশনেও ব্যবহার করা হয়েছে, কিন্তু উল্টা, তাই না? এই পদ্ধতিকে বলা হয় সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। আমি কি বুঝাইতে পারছি? বলো বলো, আমি কি বুঝাইতে পারছি? এখন এইটার সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে এটা খুবই সহজ, সিম্পল, সিম্পল। অসুবিধাটা কি?
আচ্ছা, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি সুন্দর করে লেখা আছে। এই পদ্ধতিতে একটা বিশেষ কি ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করা হয় এবং প্রেরক ও গ্রাহক উভয় পক্ষের কাছেই এই কিটা থাকতে হয়। প্রেরক এই কি ব্যবহার করে ডেটা এনক্রিপ্ট করে, গ্রাহক এই কিটা ব্যবহার করেই কি ডেটা ডিক্রিপ্ট করে। কিন্তু ঝামেলাটা কি, এই যে সিজার, এই রাজা মহাশয় যখন ওর সাথে কমিউনিকেশন করছে, যেই কিটা দিয়ে তারা এনক্রিপশন আর ডিক্রিপশন করছে, সে কিন্তু আগেই ওকে বলে রাখছিল যে কিটা হচ্ছে এটা, আগেই বলে রাখছিল না? এখন ও যদি আগে না বলে রাখতো, জীবনেও কি পারতো ও ডিক্রিপ্ট করতে? এখানেই মেইন ইস্যুটা। অর্থাৎ এই দুইজনের আগে থেকে জানা থাকা লাগে, পরিচয় থাকা লাগে। অর্থাৎ অর্থাৎ ও যেই কিটা দিয়ে এনক্রিপ্ট করবে, ওর সেই কিটা দিয়ে ডিক্রিপ্ট করা লাগবে। এখন ওদের দুজনে যদি আগে থেকে কানেকশন না থাকে, তাহলে যেই কি দিয়ে এনক্রিপ্ট করছে, বুঝছো, সেই কি তো ওকে পাঠানো লাগবে, নাহলে ও জানবে কেমনে? ধরো সিজার আর ওই সেনাপতি জীবনেও দেখা করে নাই, তাই না? কথার কথা। তাহলে ওই কিটা তো আগে পাঠানো লাগবে। এখন কি পাঠাইতে গিয়ে ওই কিটাই যদি মাইনছে হ্যাক করে ফেলায়, মাঝখান দিয়ে পড়ে ফেলায়, তাহলে তো হইল না, বুঝছো? তাহলে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এটার মেজর অসুবিধা হচ্ছে আগে থেকে সেন্ডার অ্যান্ড রিসিভার দুইজনেরই এই যে সিমেট্রিক কিটা সেটা জানা থাকা লাগে। কিন্তু এইটা আসলে রিয়েল লাইফে একদমই পসিবল না। ফর এক্সাম্পল, তুমি একটা কল দিচ্ছ, ধরো তুমি বাংলাদেশের রবি সিমে কল দিচ্ছ, ফাইন, ঠিক আছে। তুমি পৃথিবীর অন্য কোনো একটা কানাডার একটা মানুষের কল দিলা, ঠিক আছে, তোমাদের দুজনের মাঝখানে কিন্তু কানেকশন হয়েছে। এন্ড তোমাদের মাঝখানে যে ডেটাটা গেছে, এটা অবশ্যই এনক্রিপ্টেড হয়ে তারপরে গেছে, বুঝছো? এটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে গেছে, নাহলে তো মাঝখানে যে কেউ শুনে ফেলতে পারে, তাই না? তুমি কথা বলতেছো, কানাডা থেকে আরেকজন কথা বলতেছে, তাহলে এই যে এনক্রিপশন ডিক্রিপশনটা হওয়া লাগতো, তোমাদের দুইজনের মাঝখানে কি আগের কোনো কমিউনিকেশন হয়েছে? বা তোমাদের দুইজনের ফোনের মাঝখানে কি আগের কোনো কানেকশন ছিল যে দুইজনের কিটা তুমি জানো? আর এরকমও কিন্তু হওয়া পসিবল না যে সবার ক্ষেত্রে কি সেম। তাহলে তো ওই কিটা সবাই জানে, যে কেউ কি ওই কিটা ইউজ করে মাঝখানের যেই সাইফার টেক্সটটা আছে ওটাকে ডিক্রিপ্ট করে ফেলতে পারবে। এই কিটা ইউনিক হওয়া লাগবে। তার মানে বুঝতে পারছো, এইটা আসলে সুন্দর একটা ওয়ে না। কিংবা তুমি যখন প্রথমবার ফেসবুকে আইডি খোলো, তোমার সাথে ফেসবুকের সার্ভারের একটা কমিউনিকেশন হয়েছে না? বলো তো, তুমি পিসি থেকে যখন ফেসবুকের যেই সার্ভার, তার সাথে একটা কমিউনিকেশন হয়েছে, এই কমিউনিকেশন এটাও কিন্তু এনক্রিপ্টেড কমিউনিকেশন। আর নাহলে মাঝখানে কেউ পড়ে ফেলতে পারতো, তোমার আইডি পাসওয়ার্ড নিয়ে যেতে পারতো। এখন তোমার আর ফেসবুক, তোমাদের মাঝখানে এনক্রিপশন ডিক্রিপশন যে হবে, ওই কিটা কি তুমি বা ফেসবুক আগে থেকে ঠিক করে রাখছো? না তো, না তো। তাহলে এটাই হচ্ছে আমাদের সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির সবচেয়ে বড় অসুবিধা। হ্যাঁ, দেখো সুন্দর করে লেখা আছে, এই পদ্ধতিটা বেশ কার্যকর হলেও যখন দুইটা আলাদা পক্ষের মধ্যে ডেটা আদান প্রদান করা হয়, তখন দুটি বিশেষ কারণে অসুবিধা হয়। প্রথমত, যেই কি ব্যবহার করা হয় সেই কি যেন অন্য কেউ না জানতে পারে সেটা নিশ্চিত করতে হয়। এটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এটা আসলে অত্যন্ত কঠিন। দ্বিতীয়ত, এক পক্ষ যদি অনেকের সঙ্গে ডেটা আদান প্রদান করা হয়, প্রতিটি পক্ষের জন্যই আলাদা আলাদা কি থাকতে হয়। আমি 100 জনের সাথে কমিউনিকেট করতেছি, 500 জনের সাথে, সবার সাথে আমার আলাদা আলাদা কি লাগবে, ব্যাপারটা খুবই ফিজিবল না, বুঝছো? তো এই সিমেট্রিক কি অ্যালগরিদম, এটা প্রাচীন আমলেই ব্যবহার করা হইতো, বা বর্তমানে ব্যবহার করা হবে কখন? যখন সেন্ডার অ্যান্ড রিসিভার আগে থেকে পরিচিত থাকে, তাদের মাঝখানে ওই কিটা জানা থাকে, বুঝছো? তো এখানে এই যে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এটার একটা সুন্দর ইয়ে দেওয়া আছে। শুরুতে একটা প্লেন টেক্সট আছে, এই প্লেন টেক্সটটাকে তুমি কি করছো? এনক্রিপ্ট করছো, সাইফার টেক্সটে কনভার্ট হয়েছে, তারপর এটাকে আবার ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটে নিয়ে আসছো। এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট দুইটার জন্যই কি সেম কিটা ব্যবহার করা হয়, কিন্তু শর্তটা কি? এই গোপন কিটা দুজনের মাঝেই থাকতে হবে। আচ্ছা, তাহলে সিমেট্রিক কি
ক্রিপ্টোগ্রাফি এটা আমরা বুঝে ফেলছি। এবার আসো অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। তাহলে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি উচ্চারণ করতে কেমন লাগতেছে। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, এই যে এটার দুইটা বড় অসুবিধা কি, তুমি যতজনের সাথে কমিউনিকেশন করতেছো, ধরো আমি যদি 100 জনের সাথে কমিউনিকেশন করি, তাহলে এই 100 জনের সাথে আমার 100টা কি লাগবে সিমেট্রিক কি লাগবে, তাই না? বুঝছো? আচ্ছা, এটা প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধাটা কি, এই যে দুইজনের যে কিটা সিমেট্রিক কিটা, আমাকে তো ওকে জানান লাগবে যে আমাদের এনক্রিপশন ডিক্রিপশনের কি হচ্ছে এইটা। এখন ওই কিটা তুমি কেমনে জানাবা? তুমি গিয়ে সামনাসামনি বলে আসবা, ভাই আমার এনক্রিপশনের কি হচ্ছে এটা, বলতে পারবা সব ক্ষেত্রে না? আচ্ছা ভাই, তাহলে একটা কাজ করি, আমি ওকে ওই কমিউনিকেশন করার আগে কিটা পাঠিয়ে দিই। পসিবল, কিন্তু কেউ যদি মাঝখান দিয়ে ওই কিটা জেনে যায়, লুটে নিয়ে যায়, তো লাভ নেই। এই জিনিসটা, এই দুইটা মেজর ইস্যু এড়ানোর জন্য যে জিনিসটা আনা হয়, এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এটার ভেতরের মেকানিজম একটু কমপ্লেক্স, আমি একটু যদি সিম্পলি বুঝাই, এই হচ্ছে আমি, বুঝছো? একটা ডিভাইস বা একটা সেন্ডার বা রিসিভার যেই হোক না কেন, আমার দুইটা কি থাকবে প্রত্যেকটা জিনিসের, বুঝছো? তারপরে ধরো হলুদ বান্দা, ওরও দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে প্রত্যেকটা সেন্ডার বা রিসিভারের দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। বুঝছো? এই দুইটা ম্যাথমেটিক্যালি কানেক্টেড, বুঝছো? খুব কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে কানেক্টেড। হ্যাঁ, এরকম ভাবে কানেক্টেড যে পাবলিক কি কেউ যদি জানে, ও প্রাইভেট কি খুঁজে বের করতে পারবে না। বুঝছো? সবাই প্রত্যেকটা জিনিসের কাছে, প্রত্যেকটা ডিভাইসের কাছে দুইটা জিনিস থাকে। একটাকে বলা হয় পাবলিক কি, আর একটাকে বলা হয় প্রাইভেট কি। হ্যাঁ, এই পাবলিক কি আর প্রাইভেট কি, এই দুইজন ম্যাথমেটিক্যালি কানেক্টেড, কিন্তু বেশ কমপ্লেক্স একটা ফর্মুলা দিয়ে। মৌলিক সংখ্যার একটা ফর্মুলা আছে, তোমাদের আপাতত শেখার দরকার নেই, পরবর্তীতে গিয়ে যদি কম্পিউটার সায়েন্স বা সাইবার সিকিউরিটি পড়ো তখন শিখবা, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্যালি কানেক্টেড, কিন্তু তুমি যদি পাবলিক কি জানো, তুমি কোনো দিনও প্রাইভেট কি খুঁজে বের করতে পারবে না। এখন প্রত্যেকটা সিস্টেমের পাবলিক কিটা হচ্ছে ওপেন, মানে সবাই জানে। এন্ড ধরো তুমি একটা ডেটা, ধরো হ্যালো, এটাকে যদি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করো, তাহলে ধরো এরকম হয়ে গেল। পাবলিক কি দিয়ে তুমি যদি এনক্রিপ্ট করো, এটা কি সাইফার টেক্সট হয়ে যাবে। আর তুমি যদি প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করো, তাহলে সেটা আগেরটাই ফেরত আসবে। এটা বুঝছো? এই কাহিনীটা বুঝছো? পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট, প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট। আচ্ছা বুঝাচ্ছি। সবার পাবলিক কিটা ওপেন, ওর পাবলিক কি ওপেন, কিন্তু কারো প্রাইভেট কি ওপেন থাকে না। এখন ধরো ও কোনো একটা ডেটা পাঠাবে, ও কি করবে জানো? কোনো একটা ডেটা, ওই ডেটাকে, ওর পাবলিক কি কিন্তু সবাই জানে, ও জানে, ওর পাবলিক কিটা দিয়ে এনক্রিপ্ট করে দিবে। বুঝছো? ওর পাবলিক কিটা দিয়ে ও এনক্রিপ্ট করে দিবে, ওর পাবলিক কি কিন্তু ও জানে। তাহলে কি সাইফার টেক্সটের রূপান্তর হবে। এই সাইফার টেক্সট শুধুমাত্র এই প্রাইভেট কিটা দিয়েই কি ডিক্রিপ্ট করা যাবে, কিন্তু এই প্রাইভেট কিটা শুধুমাত্র ও জানে, ও বাদে আর কেউ জানে না, ইনফ্যাক্ট ও জানে না। বুঝছো? সো ওই এনক্রিপ্টেড যে ডেটাটা যখন এখানে আসবে,
তখন এই বেচারা ওর সিস্টেমে আসার পর ওর প্রাইভেট কি দিয়ে সেটা ডিক্রিপ্ট করে ফেলবে, সেটা ডিক্রিপ্ট করে ফেলবে। আমি কি বুঝাইতে পারছি? এখন পাবলিক কি আর প্রাইভেট কি এই দুইটা রিলেটেড, তুমি একটা জানলে আরেকটা জানতে পারবা না, মানে বের করে ফেলতে পারবা না, বাট এটার ভেতরে খুব টাফ একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে যেটা আপাতত তোমাদের জানার দরকার নেই। সবাই বুঝছো? আমাকে বলো, আমাকে বলো। তাহলে এটাই হচ্ছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। আবার বলি কাহিনীটা কি হয়, আবার বলি, আমি সুন্দর করে আবার বলি। প্রত্যেকটা জিনিসের কাছে, প্রত্যেকটা ডিভাইসের কাছে দুইটা কি থাকে, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। এটা ওর কাছে থাকে, এটা ওরটা একরকম ইউনিক, ওর জন্য ইউনিক। আবার এর কাছেও একটা পাবলিক কি একটা প্রাইভেট কি থাকে যেটা ওর জন্য ইউনিক, বুঝছো? এখন এই পাবলিক কি দিয়ে তুমি যদি কোনো ডেটা ইনক্রিপ্ট করো সেটা ডিক্রিপ্ট করার জন্য এই প্রাইভেট কিটাই লাগবে, অন্য কোনোটা হবে না। এটা দিয়ে এনক্রিপ্ট করলে এটা দিয়ে ডিক্রিপ্ট করা লাগবে, এটা দিয়ে এনক্রিপ্ট করলে এটা দিয়ে ডিক্রিপ্ট করা লাগবে, বুঝছো? আচ্ছা, আমি আরেকবার একটু দেখাই। তাহলে আমরা বুঝতে পারলাম এই একটা বেচারা, ওর কাছে একটা পাবলিক কি আছে, একটা প্রাইভেট কি আছে, ঠিক আছে? মনে রাখতে হবে ইম্পর্টেন্ট জিনিস, এর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করলে এর প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করতে হবে। এন্ড এর পাবলিক কি তোমাকে যদি বলে দেয় সেখান থেকে তুমি প্রাইভেট কি কোনোভাবে বের করতে পারবে না, বুঝছো? তারপর এই বেচারা, এরও একটা পাবলিক কি আছে যেটা ওটার থেকে আলাদা, এরও একটা প্রাইভেট কি আছে। সবার পাবলিক কি গুলা সবাই জানে, যে এর পাবলিক কি সবাই জানে, বুঝছো? এটা নোন টু অল, এটাও নোন টু অল। হ্যাঁ, এখন ও যখন ওকে ডেটা পাঠাবে, অ্যাকচুয়াল ডেটা, ও কি করবে জানো? ওর পাবলিক কি, এই যে এর পাবলিক কি ও কিন্তু জানে, এর পাবলিক কিটা ইউজ করে, এই পাবলিক কিটা ইউজ করে এনক্রিপ্ট করে দিবে, বুঝছো? এই যে এনক্রিপ্টেড সাইফার টেক্সট, এটা কিন্তু ডিক্রিপ্ট করার জন্য এই প্রাইভেট কিটাই লাগবে। এখন এই প্রাইভেট কির অ্যাক্সেস আর কারো কাছে নাই, খালি ওর কাছেই আছে। ও কি করবে? এই প্রাইভেট কিটা ইউজ করে সে ডিক্রিপ্ট করে আবার ডেটাটা ফেরত নিয়ে আসবে, বুঝছো? এবার ধরো ও যদি ওর কাছে ডেটা পাঠাইতে চায়, ও কি করবে? ডেটাটাকে ফার্স্টে ওর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করবে, এনক্রিপ্টেড হইলো, ওর কাছে চলে গেল। ওর কাছে চলে যাওয়ার পর ও ওর নিজের যেই প্রাইভেট কি সেটা দিয়ে কি করবে? ডিক্রিপ্ট করে নেবে। তাহলে সুবিধাটা কি? যে কোনো একটা ডিভাইসের জন্য বা যে কোনো একটা সেন্ডার বা রিসিভের জন্য জাস্ট দুইটা কি ইনাফ, তাই না? দুইটা কি ইনাফ। এখন ধরো আরেকজন এসে, ও যদি এসে কমিউনিকেট করতে চায়, ওর জন্য কি আলাদা কি করার দরকার আছে? ওর দুইটা কি ইনাফ, পাবলিক, প্রাইভেট। ও যখন ওর কাছে ডেটা পাঠাবে, ও ডেটাটাকে ওর পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করতে পারবে, করে পাঠাইলো, দেন ওর কাছে গেলেই কি ও এই প্রাইভেট কিটা ইউজ করে ডিক্রিপ্ট করতে পারে। প্রাইভেট কি খালি ওর কাছেই আছে, অন্য কারোর কাছে নাই। তাহলে প্রত্যেকটা মানুষের কাছে দুইটা কি থাকলেই হয়। কিন্তু কিন্তু সিমেট্রিকের ক্ষেত্রে প্রতি জোড়া কমিউনিকেশনের জন্য একটা করে কি লাগতো, মনে আছে? তো তুমি যদি 5000 জন মানুষের সাথে কমিউনিকেট করো, 5000টা কি লাগবে? ব্যাপারটা ভালো না। দ্বিতীয়ত এই দুজনের আগে থেকে না জানা থাকলেও হয়, কারণ পাবলিক কি সবাই জানে, পাবলিক কি ওর পাবলিক কি হ্যাকারও জানে, বুঝছো? ওর পাবলিক কি হ্যাকারও জানে। তো হ্যাকার কি করতে পারবে? কোনো একটা ডেটাকে এনক্রিপ্ট করতে পারবে, কিন্তু এই এনক্রিপ্টেড ডেটাকে তো ডিকোড করতে পারবে না, ডিক্রিপ্ট করতে পারবে না। সেটার জন্য প্রাইভেট কিটা লাগবে, বুঝছো? তো এখান থেকে মানে এখানে হচ্ছে আগে থেকে কমিউনিকেশনের কোনো দরকার হয় না, যেটা সিমেট্রিক কিতে হইতো। ওই রাজা আর সেনাপতি যদি আগে থেকে না বলতো, রাজাকে সেনাপতি না বলতো বা সেনাপতিকে রাজা না বলতো, তাহলে কিন্তু ওদের কমিউনিকেশনটা সম্ভব হইতো না, যেটা এই ক্ষেত্রে পসিবল।
সো আমি যখন কানাডার কারো কাছে ফোন দিব, এটা এই অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি দিয়ে পসিবল। ডান। সবাই আমাকে একটু বলো তো তোমরা কি বুঝছো? ঠিক আছে, তোমরা কি বুঝছো? ওকে, সুন্দর করে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, তুমি ব্যাপারগুলো দেখতেও পারবা। বুঝছো আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখো, বব, ঠিক আছে, আর এই বেচারা হচ্ছে অ্যালাইস। সো অ্যালিস কি করছে, ববকে একটা ইনফরমেশন পাঠাবে, অ্যালিস ববকে একটা ইনফরমেশন পাঠাবে। তো ইনফরমেশনকে ফার্স্টে এনক্রিপ্ট করা লাগবে। এনক্রিপ্ট কেমনে করছে? অ্যালিস ববের যেই পাবলিক কি আছে, ববের যেই ওর যেই পাবলিক কি সেটা দিয়ে এনক্রিপ্ট করছে। এনক্রিপ্টেড হইল, ববের কাছে গেছে। এখন ববের যেই প্রাইভেট কি, ওটা তো ওর ছাড়া আর কারো কাছে অ্যাক্সেস নাই। এন্ড প্রাইভেট কিটা না থাকলে এই এনক্রিপ্টেড ডেটা ডিক্রিপ্ট করা যাবে না। সো এটা শুধুমাত্র ববি কি করতে পারে, ডিক্রিপ্ট করতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? বলো বলো বলো। তো ডেটা সিকিউরিটি আমাদের মোটামুটি শেষ। ডেটা সিকিউরিটি নিয়ে কিছু কথাবার্তা আছে। এনক্রিপশন কি তোমরা জানো, ফায়ারওয়াল তোমরা কম্পিউটারে দেখছো ফায়ারওয়াল কি? ফায়ারওয়াল হচ্ছে তোমার নেটওয়ার্কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ট্রাফিক না ঢুকতে পারে। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত ট্রাফিক বা অনাকাঙ্ক্ষিত রিকোয়েস্ট, অনাকাঙ্ক্ষিত ডেটা যাতে না ঢুকতে পারে, এই জন্য তুমি কি কন্ট্রোল করে দিতে পারো। ফর এক্সাম্পল, ফায়ারওয়াল দিয়ে কি করা পসিবল জানো? ধরো তোমার বন্ধু, তোমার বন্ধুর কম্পিউটারের আইপি অ্যাড্রেস তুমি জানো বা অ্যাড্রেস জানো, কথার কথা, ঠিক আছে? ধরো এরকম, এটা তোমার কম্পিউটার, এটার সাথে আরো 3-4টা কম্পিউটার কানেক্টেড আছে তার দিয়ে। এখন তোমার কাছে মনে হচ্ছে যে এই বেচারা একটু সন্দেহজনক আচরণ করতেছে, তুমি তোমার কম্পিউটারকে কি বলে দিবা জানো? এই কম্পিউটারের অ্যাড্রেস থেকে কোনো ডেটা আমার নেটওয়ার্কে যাতে না আসে। এটা পসিবল কার মাধ্যমে? ফায়ারওয়ালের মাধ্যমে। ফায়ারওয়ালের মাধ্যমে। তারপর কন্ট্রোল অ্যাক্সেস, কোন একটা ডেটাবেজের কার অ্যাক্সেস কতটুকু থাকবে সেটা তুমি কন্ট্রোল করতে পারো। তোমরা গ্রুপে দেখো না অ্যাডমিন, মডারেটর, এরকম ধরনের অ্যাক্সেস থাকে। সেম ভাবে ডেটাবেজেও কি এরকম অ্যাক্সেসগুলো কন্ট্রোল করা যায়। ধরো তুমি কিছু কিছু ইউজারকে সব কিছুর অ্যাক্সেস দিয়ে দিলা, কয়েকজনকে শুধুমাত্র আপডেটের অ্যাক্সেস দিছো, কোনো কিছু ডিলিট করার অ্যাক্সেস দাও নাই, কিংবা কয়েকজনকে শুধুমাত্র ভিউ করার অ্যাক্সেস দিছো, এডিট করার অ্যাক্সেস দাও নাই। ডেটা ব্যাকআপ কি সেটাও আমরা বুঝলাম, সেটাও আমরা বুঝলাম। ওকে, তো আমাদের একদম লাস্ট টপিকে আমরা চলে আসছি, RDBMS এর বৈশিষ্ট্য, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেজ কি আমরা কিন্তু বুঝছি। রিলেশনাল ডেটাবেজে কি হয়, অনেকগুলো টেবিল থাকে, এই টেবিলগুলার একটার মধ্যে আরেকটা সম্পর্ক থাকে, তাই তো? যত ডেটা আছে সবগুলা কি অনেকগুলা টেবিলের মাধ্যমে সম্পর্কিত থাকে, বুঝছো? এবং এই রিলেশনাল ডেটাবেজ যে সিস্টেমটা, এটার ধারণা প্রথম প্রবর্তন করেন এডগার ফ্র্যাঙ্ক কট। এটা মুখস্থ রাখিও, পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষা এমসিকিউতে। এই রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের 12টা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো লেখা আছে, একটু পরে নিলেই হবে, আমি একটু পরে শোনাচ্ছি তোমাদেরকে। একটি রিলেশনাল ডেটাবেজ সিস্টেম কেবল টেবিল ও তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেই সব ধরনের কাজ করতে পারবে। টেবিল এবং তাদের মধ্যকার যে সম্পর্ক, আমরা সম্পর্ক দেখছিলাম 1 to 1, many to 1, তাই না? ডেটাবেজের সমস্ত ডেটা টেবিলে সংরক্ষিত হবে, টেবিলের বাইরে কোনো ডেটা থাকবে না। যে কোনো ডেটাই কোনো একটি টেবিলের একটা ঘরের মান হিসেবে প্রকাশিত হবে, তাই না? তাই তো, একটা ফিল্ড এবং একটা রেকর্ডের ইন্টারসেক্টিং পয়েন্ট যেখানে, সেটাই কি একটা ডেটা না? এই যে এই ঘরটা, সেটাই কি একটা ডেটা প্রকাশিত হবে, তাহলে এটা বুঝছি। তারপর ডেটাবেজের যে কোনো ডেটা সুনির্দিষ্টভাবে টেবিলের নাম, প্রাইমারি কি
এবং ক্ষেত্রে বিশেষে অন্য কলামের নাম ব্যবহার করে পাওয়া যাবে। প্রাইমারি কি ব্যবহার করে তুমি যে কোনো ডেটা খুঁজে বের করতে পারো। ফর এক্সাম্পল, রোল নাম্বার যদি প্রাইমারি কি হয়, সিলেক্ট স্টুডেন্ট নেম, সিলেক্ট সামথিং ফ্রম স্টুডেন্ট ওয়ার রোল ইকুয়ালস টু এত। বুঝছো? তাহলে প্রাইমারি কি কিংবা অন্যান্য কলাম ব্যবহার করে তুমি ডেটাবেস থেকে যে কোনো কিছু খুঁজে বের করতে পারতে হবে। এটা রিলেশনাল ডেটাবেসের বৈশিষ্ট্য। আমরা কিন্তু দেখছি এটা আমরা পারি না, যে কোনো রেকর্ড খুঁজে বের করা। তারপর ডেটাবেসে এক বা একাধিক রো ইনসার্ট, আপডেট ও ডিলিট করার ব্যবস্থা থাকতে হবে। তুমি কিন্তু ডেটাবেসের একই সাথে একাধিক রো ইনসার্ট, ডিলিট, আপডেট করতে পারো না? আমরা ইনসার্ট অপারেশনে দেখছিলাম না? পারো তো? রিলেশনাল ডেটাবেসের এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর চলো, ডেটাবেসের অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হলে সেটি ডেটাবেস যারা ব্যবহার করে তাদের উপর কোনো প্রভাব ফেলবে না। যেমন ডেটা ডিস্কে যেই ফরম্যাটে সংরক্ষিত হয় সেই ফরম্যাট হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু যেসব ব্যবহারকারী ওই ডেটাবেস ব্যবহার করবে এটি তাদের জানতে হবে না কিংবা এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তারা আগের মতোই ডেটা অ্যাক্সেস করতে পারবে। ফর এক্সাম্পল, তোমরা যে ফেসবুকে লগ ইন করো, ধরো ফেসবুকের ডেটাবেসে কোনো একটা চেঞ্জ হয়েছে বা কিছু একটা চেঞ্জ করা হয়েছে, সেটা কি তোমার উপরে কোনো ইফেক্ট ফেলা উচিত না। ভেতরে ভেতরে যাই হোক, বাইরে দিয়ে যাতে সেম দেখা যায়, ওই ডেটাবেসের যত ব্যবহারকারী আছে ওরা যাতে বাইরে দিয়ে ওই ভেতরের চেঞ্জটা না বুঝতে পারে। এটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বৈশিষ্ট্য। বুঝছো? ডেটাবেস প্রদত্ত ইন্টারফেস ব্যবহার করে বিভিন্ন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ডেটাবেস ব্যবহার করতে পারবে। ইন্টারফেস পরিবর্তন না করে ডেটাবেসে প্রয়োজন হলে অভ্যন্তরীণ পরিবর্তন করা যাবে। বেসিক্যালি আগের কথাটাই, একটা ডেটাবেসের ইন্টারফেস তুমি দেখতেছো, আমরা দেখছিলাম না ডেটাবেসের ইন্টারফেস, সিলেক্ট সামথিং ফ্রম ডেটাবেস দেখছিলাম, ওই এটার ভেতরে আমি চেঞ্জ করি, কিন্তু বাহ্যিক যে ইন্টারফেসটা আছে সেটা যাতে চেঞ্জ না হয়, সেটা ইউজার। তুমি যখন একটা ডেটাবেস ব্যবহার করতেছো, সিলেক্ট কোয়েরি লিখতেছো, হ্যান কোয়েরি লিখতেছো, ত্যান কোয়েরি লিখতেছো, তুমি কিন্তু ওই ডেটাবেসটার ইউজার। বুঝছো? ওই ডেটাবেসের ভেতরে যা কিছু হোক, ইউজারের কাছে ওটার ইন্টারফেস যাতে চেঞ্জ না হয়। বুঝছো? তারপর ডেটাবেসের ডেটা যদি একাধিক ডিস্কে বা একাধিক কম্পিউটারে সংরক্ষণ করা হয়, সেটি নিয়ে ব্যবহারকারীর কোনো মাথা ঘামাতে হবে না। এই যে ফেসবুকের ডেটা, এটা কিন্তু এক জায়গায় না, মাল্টিপল জায়গায় ব্যাকআপ করা আছে। কিংবা গুগল ড্রাইভে তুমি যদি কোনো একটা জিনিস আপলোড দাও, জীবনেও হারাইছে, তোমার জীবনেও হারাইছে, কেন হারাই নাই? কারোরই হারায় নাই এখন পর্যন্ত, নাহলে তো গুগল এত ট্রাস্টেড হইতো না। তো গুগল কি করছে, ওই একই ডেটা একই সাথে অনেকগুলা ব্যাকআপ, অনেকগুলা ডেটা সেন্টারে রেখে দিছে। ওই ডেটা যতগুলা ডেটা সেন্টার বা যতগুলা ডিস্কে রাখুক না কেন, তোমার কাছে সেটার কোনো ভিজিবিলিটি আছে না। তোমার কাছে একটাই রাখলে যেরকম দেখতা, অনেকগুলা রাখলে একই রকম দেখতেছো, এই কথাটাই এখানে বলা হয়েছে। তো এগুলো একটু পড়ে নিও, তোমাকে যদি চাই যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য কি কি বা কি কি জিনিসপত্র থাকা দরকার, এগুলা লিখে দিলেই হবে, এগুলা লিখে দিলেই হবে। বুঝছো? শেষ, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমি একটা ওয়ান শট ক্লাস শুট করতেছি, ওটা আপলোড করে দিব, তোমাদেরকেও দিব। হ্যাঁ, এই পুরো চ্যাপ্টারটা রিভিশনের জন্য, বাট ডিটেলস ক্লাস করিও, সবাই ডিটেলস ক্লাস করিও। কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন আসে, সাইফার টেক্সট কি আমরা সবাই জানি, ইন্ডেক্সিং কি পড়াইছি, ডেটা এনক্রিপশন কি পড়াইছি, এগুলো বোর্ড কোয়েশ্চেন। বুঝছো? তারপর এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্যটাকে কি বলা হয় বলো তো? প্লেন টেক্সট। প্লেন টেক্সট, তাই না? ডেটা এনক্রিপশন কিসের সাথে জড়িত? ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি। নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? প্লেন টেক্সট, সাইফার টেক্সট, অ্যালগোরিদম, তিনটাই কিন্তু অংশ। প্লেন টেক্সট থাকে, ওইটাকে আমরা এনক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে সাইফার টেক্সটে রূপান্তর করি। প্যারিটি বিট হচ্ছে এনক্রিপশনের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝছো? তো আমাদের ডেটাবেস এই চ্যাপ্টারটা শেষ। তো এখন তোমাদের কিছু কাজ আছে, কাজটা হচ্ছে প্র্যাকটিস শিটটা দেখবা। প্র্যাকটিস শিট দেখে বিগত বোর্ড
পরীক্ষার যত সিকিউ এমসিকিউ আছে ওগুলো সলভ করার ট্রাই করবা। ওয়ান শট ক্লাসে আমি সিকিউ এমসিকিউ সলভ করাই দিব, ঠিক আছে? তারপরের কাজ হবে তুমি যেই বইটা আছে তোমার কাছে সেই বইটা একটু ভালো করে পড়বা। স্পেশালি এটা বলতেছি কারণ এই বছর কিন্তু এইচএস আইসিটি কোয়েশ্চেনটা অতটা টিপিক্যাল হয় নাই, একটু আউট অফ দ্য বক্স হয়েছে। সো বইটা পড়া উচিত। তোমাদের মোটামুটি সব কিছুরই আইডিয়া হয়ে গেছে, দেখলে পারবা। ওকে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের আইসিটির জার্নি সমাপ্ত হলো। মোটামুটি দুইটা মেগা এক্সাম আছে এই চ্যাপ্টারের আর হচ্ছে চ্যাপ্টার 5-এর। আমরা মেগা এক্সামগুলো নিয়ে নিব, হ্যাঁ, তোমাদেরকে ডেট অ্যানাউন্স করে নিয়ে নিব, ঠিক আছে? আর এটা রিভিশনের জন্য যে ওয়ান শট ক্লাসটা সেটাও কি খুব শিগগিরই আমি তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, টাটা।